বাবু এখানে বস, এটা মন দাও হয়ে যেত। বলো হ্যাঁ হয়ে যেত। গুড ইভিনিং মাই ফ্যামিলি। আজকে নতুন ব্লগটা কিন্তু আমি সন্ধেবেলা থেকে শুরু করছি। প্রত্যেক দিন তো সকালবেলা উঠেই ঘুম থেকে উঠেই ক্যামেরাটা অন করি। আজকে সন্ধেবেলা ঠাকুর ঘরে আসলাম গা হাত পা ধুয়ে, তা ভাবলাম সন্ধে পুজো দেব, তা তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করি। এবার তোমাদের মধ্যে অনেকের মনে প্রশ্ন হয়তো হবে যে কেন সন্ধ্যে থেকে শুরু করলাম, বিশেষ কারণ ছাড়া তো সন্ধ্যে থেকে শুরু করি না। আরে আস্তে আস্তে ধীরে ধীরে পুরো ব্লগটা দেখো, তাহলে তো বুঝতে পারবে যে কী কারণের জন্য আমি সন্ধ্যেবেলা থেকে ব্লগটা শুরু করলাম। তাহলে বন্ধুরা পুরো ব্লগটা দেখতে থাকো, আর তোমরা যারাই এই ব্লগটা দেখবে তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। সাথে থেকো, ঠিক আছে? আর আশা করছি ব্লগটা খুবই ভালো লাগবে। চলো এবার সন্ধ্যা পুজোটা দিই। সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে। এইবার আমি একটু ঠাকুরের এই আসনের এই জায়গাটা পরিষ্কার করব। আগে সেবা দিয়ে নিলাম ঠাকুরকে, তারপরে আসন থেকে ঠাকুরগুলোকে সরিয়ে নিচ্ছি। দেখো না, বাবাকে তো আর সরাতে পারবো না, তা বাবার ধুতিটাও চেঞ্জ করে দেবো। আর সব পরিষ্কার পরিচ্ছন্ন করছি, সব ঠাকুরগুলোকে এখানে এনে পরিষ্কার পরিচ্ছন্ন করছি। কি কারণে করছি বললাম তো, ভিডিওটা আস্তে আস্তে দেখতে থাকো। আর এই দেখো ফুলগুলো শুকিয়ে কি অবস্থা হয়ে যায়। আমার গুরুদেবের যে তাওয়ালটার মধ্যে গুরুদেবকে রাখা হয়, সব সরিয়ে গুছিয়ে নিলাম। এখন ভাবছি কি শাড়িটা পরাবো বাবা লোকনাথকে, অরেঞ্জ না ইয়েলোটা, সেটাই ভাবছি। মা লক্ষ্মীরও ঘাগরা পরাবো, তাই বালতির মধ্যে সব জামা কাপড়গুলো ঠাকুরের রেখে দিই, আর শোকেসটার মধ্যেও রাখি, কিন্তু ওখানে আরশোলা। একবার অরেঞ্জটা নিলাম, একবার ইয়েলোটা নিলাম, অবশেষে অরেঞ্জটাই যে ভাবলাম যে এটাই বাবাকে পরিয়ে দিই। এবার হচ্ছে মা লক্ষ্মীর পালা। উনি তো একটু মানে মেয়ে মানুষ, একটু তো সময় লাগবে গয়নাগাটি অলংকার পরতে, তাই মাকেও সাজুগুজু করিয়ে দিলাম। হয়তো আমার ঠাকুরের আসন পরিষ্কার করতে দেখে ভাবছো যে আগামীকাল তো শিবরাত্রি, আগামীকাল বুধবার শিবরাত্রি, ওই জন্য করছি না গো, অন্য কারণেই করছি। এই যে বাবা ধুতিটা চেঞ্জ করে দিলাম মা লক্ষ্মীর, এবার এখনও পরিষ্কার বাকি আছে, এবার আরও একটু পরিষ্কার করি। সব কিছু একদম আমার গুছানো হয়ে গেছে, ওখানে প্রদীপ ধূপকাঠি ছোবা সব কিছু রেডি করে রাখলাম। এবার একটু যাব দোকানের দিকে, দোকান থেকে এসে ওই পাশের কিচেনটা একটু ক্লিন করব। মানে রাত্রেবেলা এইসব কাজগুলো করে রাখলে সকালবেলা তাড়াতাড়ি সব কিছু কিন্তু জোগাড় হয়ে যায়। অনেকক্ষণ সময় লাগলো, কিন্তু একদম ঝকঝকে হয়ে গেছে। মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি দোকানে, ঠাকুরের জন্য কিছু নিয়ে আসি গিয়ে। মন্দির বন্ধ হয়ে গেছে, পুজো হয়ে গেছে না, বন্ধ হয়ে গেছে। এখনই নিয়ে রাখিস, সকালবেলা সময় হবে না। এই বিস্কুটটা দিও, 100 টাকা করে গোবিন্দভোগের চাল। সোনা মুগ ডালটা কত করে দাদা? 160 টাকা কেজি। বাবা গো, দোকান থেকে এসেছি, দুটো হাতে ওয়েট ছিল, হাত দুটো আমার ব্যথা হয়ে গেছে বাবা। এটা আবার ছেলের জন্য নিয়ে আসতে হলো। এখানে আছে দুধ, চাল, সব কিছুগুলো গুছিয়ে রেখে নিই। এরকম ওজন কিছু নেই না তো, হাত যেন বাবা যন্ত্রণা করছে। চুড়িদার পরে গেছিলাম দোকানে, চেঞ্জ হয়ে বসলাম। বাবা কি গরম, তার মধ্যে আবার ওইগুলো মানে এনেছি হাতে, কি ভারী। আর ব্যাগটা আমার হালকা হয়ে গেছে, পেটটা ফোলা ছিল, খালি হয়ে গেছে ব্যাগের। জিনিসের কি দাম, গোবিন্দভোগের চাল পুরো 100 টাকা কেজি নিল। ওইদিকে রান্নাঘরটা পরিষ্কার করার দরকার। একদিকে ভালো হয়েছে, ঠাকুরটা তো পরিষ্কার হয়ে গেছে, এবার একটু চা খেয়ে তারপর ওইদিকে রান্নাঘরটায় যাবো। মনে আজকে এসছে রাতের বেলা, আবার কালকে যেতে হবে মামনির। কালকে একটা বিশেষ অনুষ্ঠান আছে বাড়িতে, ওর জন্যই মামনি এসছে। আবারও কালকে বিকেলে যাবে, ও সাজানো আছে তো বিয়ে বাড়ির, ওর জন্য এখন আর এখানেও থাকতে পারে না। ছেলে বিয়ে বাড়ি গেছে, এখন মামনি আর আমাকে এই যে আইসক্রিম ও খাবে, মামনি গেল না, আমি আর মামনি এখন এই আইসক্রিম খাবো।
মামনির মনে হয় এই ছেলের বিয়ে, এই বন্ধুটার বউ ভাতে নিমন্ত্রণ ওর আর বাবু। আর আজকে যেহেতু বন্ধুটার বিয়েতে ওরও নিমন্ত্রণ, ভাইয়ের ছেলের বৌমারও নিমন্ত্রণ। শাশুড়ি বৌমা তো গল্প জমে রয়েছে, ও কদিন বাড়ি ছিল না, তা আইসক্রিম খেতে খেতে গল্প করলাম। আবার কালকে ওকে যেতে হবে, আমরা কালকে বিকেলের দিকে চলে যাব। রাত 12টা বাজে। কর্তামশাই বাজার থেকে চলে এসছে, বাবা মাকে নিয়ে এসেছে, ও গাড়ি চালিয়ে এসছে। আর সাথে এই যে ব্যাগের মধ্যে দেখো কত সবজি। এসে আমাকে বলছে, রিতা ভেন্ডিগুলো বের করে রাখো। ভেন্ডিগুলো না প্লাস্টিকে বাঁধা ছিল, তার সাথে এই সবজিগুলো একটা বড় গামলার মধ্যে রাখলাম। সবজি কিন্তু এরকমভাবে দেখতে কিন্তু বেশ ভালো লাগে, খাওয়ার থেকেও দেখবে কাঁচা অবস্থায় সবজি দেখতে ভালো লাগে। আর এত সবজি আনারও বিশেষ কারণ আছে। এখানে আছে ছোট ছোট আলু, ভেন্ডি আর সবজি। এখানে এই যে ফুলকপি, এটা হচ্ছে থোর না ভাড়ালি বলে, কুমড়ো, বেগুন, সজনের ডাঁটা, মিষ্টি আলু, টমেটো, গন্ধলেবু, উচ্ছে, বাঁধাকপি, বেগুন, সব। বাঁধাকপিটা খুলে রাখি সমস্ত এখানে। টমেটোটা আমার নিচে পড়ে গেছে। পটলও আছে, এগুলো সব থাক। আমি প্রত্যেক দিন বলি না আমাদের শুতে শুতে কটা বাজে, এই দেখো এখন বাজে রাত 1:10। আজকে রাত্রে খাবার খেলাম ডাল আর মুড়ি। আর ওই যে এগুলো সব এনেছে আমাদেরও, এই আসলো 12টার সময়। এগুলো এখানে গুজগাছ করে রেখে দিলাম। মামুনি এই ঘরে শুয়ে আছে, মশাইটা নিয়েও এই ঘরে শুয়েছে। ছেলে বিয়েবাড়ির থেকে আসেনি, হলো মামুনি এই ঘরে ঘুমায়। আমি বলছি ঠিক আছে ঘুমা, ছেলে চলে আসবে ওখানে আরেকটু। কারণ আগে বলো না পাড়ার এখানে ক্লাবে যে বিয়ে, আস্তে আস্তে কথা বলছে, মেয়েটা শুয়ে আছে ওর জন্য। আর আমাদেরও এখন মোবাইলে নিউজ দেখছে। আপাতত রাত তো হয়েছে অনেক, এখন একটু ঘুমাতে যাই, আবার সকালবেলা ভিডিওটা কন্টিনিউ করব। ঠিক আছে, ভিডিওটা শেষ ভেবো না, ভিডিওটা কিন্তু এখনও বাকি আছে। গুড নাইট, গুড মর্নিং মাই ফ্যামিলি। আজকে হচ্ছে বুধবার, আর নতুন ব্লগটা গতকাল সন্ধ্যাবেলা থেকে শুরু করে দিয়েছি। এখন 7:10 বাজে, স্নান হয়ে গেছে। আর সকালে বাসি কাজকর্ম যেগুলো করেছি আর তোমাদের সেগুলো শেয়ার করলাম না। তাহলে চলো ঝটপট আমি কাজ করি, আর তোমরা সারাদিন সাথে থেকো। আর এই যে আমার ঠাকুর ঘর তো গতকাল পরিষ্কার করে রেখেছি। এই যে আমার গুরুদেবকে এখানে বসিয়েছি, দেখো গুরুদেবকে আসন থেকে এখানে বসিয়ে সাজিয়ে ঠাজিয়ে রেখেছি। আর মিঠুকে আমি ওই ঘর থেকে ওখানে রেখেছি বলে এত চিৎকার করছে। আজকে আমার ইন্ডাকশনটা বের করছে, দেখো মিক্সিং গ্রাইন্ডারটাও বের করে নিই। তোমরা কি কেউ কিছু গেস করতে পারছো কেন আমি ইন্ডাকশান বের করলাম, কেন মিক্সিং গ্রাইন্ডার বের করলাম? না, আরেকটু পরেই বুঝতে পারবে। দেখো ওগুলো বের করে আমি একদম এই কিচেনটা গতকাল রাত্রেবেলা আমি ক্লিন করে রেখেছিলাম। দেখো একদম কিচেনটা ফাঁকা, কিন্তু এমনি সময় স্ল্যাবটার মধ্যে এটা সেটা থাকে, আজকে একদম কিচেনটা ফাঁকা। অনেক বছর পর কাকে কলসি নিয়েছি। ভাইয়ের ছেলে বিয়ের সময় নিইনি, আমার ছেলের বিয়ের সময় নিইনি কাকে কলসি। আজকে যে নিচে টাইমের জল চলে যাবে, রান্নার জন্য 1 কলসি জল তুলে আনলাম। টাইম মতো তো জলটা চলে যাবে, জলটা স্নান করে তুলে রেখে দিলাম। এইবার দেখো অনেক ফুলের মালা শাশুড়ি মা এনেছে, সব ঠাকুরকে পরাবো। চন্দন, তুলসী পাতা সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। সকালবেলা ঠাকুরকে একটু বাল্যভোগ দিতে হবে। কেউ কি বুঝতে পারছো কী পুজোর উপলক্ষে? না বুঝতেই তো পারছো যে শিবরাত্রির উপলক্ষে আমি তো আর ইন্ডাকশান আর মিক্সিং গ্রাইন্ডার বের করবো না, কারণ শিবরাত্রিতে অন্নভোগ চলে না। তা কী কারণে? আর দেখো আমি গুছাতে গুছাতে মা চলে আসলো। মা কিন্তু রবিবার ছাড়া ছুটি করে না, কিন্তু আজকে ছুটি করেছে, তাই সকাল সকাল এখানে এসেছে। মা কাটাকুটি করতে বসে গেছে। বসি গাছটা এতটা ঝাঁকড়ে গেছে, একটু ধরি দিয়ে বেঁধে দিলাম। সকালে বাল্যভোগের জন্য কিশমিশ আর হচ্ছে কাজু বাদাম ছিল, সেগুলোই দিয়ে দিলাম। আর এই প্রথম আমাদের বাড়ি এবারে, মানে এই প্রথম তরমুজ আসলো আজকে। লাবড়ার তরকারি না, বাঁধাকপি আছে ঘরে, আরো পেঁপে আছে। পেঁপে দেবা? এখানে 6 রকম হয়ে গেছে, একটা গোলালু দিয়ে তাদের 7 হয়েছে। এটা মনে মোচা এসে না, মোচাগুলো ওখানে দিয়ে দিই তরকারি, একবারে ভেজে দেবে। আর ওই ভাজাটা করে ওইখানে বসে চা খায় নাও। তোমার সাদা কাপটা তোমার, চিনি ছাড়া।
চা খেয়ে নাও। হবে না কত সবজি। মিঠুরে দিয়ে আসি, চাটা আগে গিয়ে খাই আসো। আমি যে কোনো কিছু জোগাড় যন্ত্র যখনই করি তখন দুই মার সঙ্গেই আলোচনা করি। তা আজকে কি কি মেনু হবে সমস্ত কিছু এই দুজনে মানে দুই বেয়ান বসে চা খাচ্ছে, তা একটু জিজ্ঞাসা করলাম, সেই সবই আলোচনা হচ্ছে। এবার আমাকে বলছে তুমিও চা খেয়ে নাও। আমি তো প্রথম ভেবেছিলাম যে না চাও খাবো না, কিন্তু দুই মা বললো যে খেয়ে নিতে। কেন বলো তো, সকালবেলা যেহেতু ঠাকুরকে আমি বাল্যভোগ দিয়েছি একটু কাজু কিশমিশ, তা বলে একবার যখন ঠাকুরকে দেওয়া হয়েছে একটু খাওয়াই যায়। ভাবলাম যে না, আসলে কি বলো তো, সকালবেলা উঠে শ্যাম্পু করে স্নান করেছি তো মাথাটাও কেমন করছিল, তারপরে ঠিক আছে খেয়ে নিই। তারপরে আমিও একটু দুধ চা, আর যেহেতু দুধ চাটা দেখলে লোভ সামলানো যায় না, খেয়ে নিয়েছি। কিন্তু খালি পেটে দুধ চা খাওয়াও তো ক্ষতি বলো। ইন্ডাকশানে হাঁড়িটা বসিয়ে দিলাম। আর এই হাঁড়িটা জানো আমার মানে বৌমা পেয়েছে রিসেপশনে। আর হাঁড়িটা কে দিয়েছে জানো, এটা মানে খেয়াল আছে কেন বলো তো, এটা আমার সেজো মাসির শাশুড়ির মানে শাশুড়ির সেজো বোন আমার হাতে দিয়েছিল বউ ভাতের মানে দিন সকালবেলা। বলছি যে আমি আবার এটাকে টেনে ওখানে নিয়ে যাব রিসেপশনের ওখানে, বরঞ্চ এই নাও এটা আমার নাত বউকে দিও, এটা দিয়ে ঠাকুরের রান্না টান্না করতে পারবে। তা আজকে যখন আমি ঠাকুরের সব জোগাড় করেছি, আমাদের মামুনি বলল কি যে ও মামুনি তুমি মানে আমাদের বৌমা যে তুমি এটার মধ্যে একটু করো। তা এইটার মধ্যে ইন্ডাকশানে বসিয়ে দিলাম দুধটা। এখানে ভাজার জন্য দেখো অনেক কিছুই আছে 7-8 রকমের। আর এখানে দেখো না, দুধ বসালে স্টিলের হাঁড়িতে বারবার যদি মানে কোনো কারণে অসতর্ক হলেই ব্যাস নিচে লেগে গেলেই বিপদ। মা বললো মনা কাটতে কাটতে তো এখানে 8 রকমের ভাজা হয়ে গেছে, মানে ভাজার জন্য কেটেছি, আর শাকটা কাটলে 9 রকম হবে। আমি বললাম ঠিক আছে। আর আমি তো কন্টিনিউ দুধ নেড়েই যাচ্ছি যে দুধটা যাতে না লেগে যায়। মহাশিবরাত্রি, কিন্তু অনেকেই আজকে মানে আজকে যারা শিবরাত্রি করে তারা কিন্তু অন্য মানে চালের কিছুই খাবে না। আজকে কিন্তু শিবরাত্রির উপলক্ষে আমাদের এইখানে মানে আমাদের যেখানে জগন্নাথ মন্দির হয়েছে ওখানে লোকনাথ বাবার বেশ বড় করে উৎসব হয়। আর বেরোনো হলো না, তোমাদের শেয়ার করতে পারলাম না। সত্যি বিয়ের আগে শিবরাত্রি মানে দারুণ এনজয় করতাম। আর এইখানে জানো তো কি হয়েছে, আমি তোমাদের সঙ্গে গল্প করলে কি হবে, আজকে না মোবাইলে সমানে গান চলেছে মায়ের ফোনে, আমার ফোনে, মানে আমার ফোনটা না আমার পুরনো ফোনটায়, তাই সেই গানগুলো চলে আসছে আমাদের এই কথার মাঝখানে, যদি কপিরাইট হয়ে যায়। এবার মা তো কাটাকুটি করে উঠলো, এবার শাশুড়ি মা দেখো পা মেলে বসেছে, উনি শাকটা কেটে দিচ্ছে। মা চলে গেল আবার একটু আমার হাতে জোগাড় করতে, এখানে কুল আর টমেটো দিয়ে চাটনি করছে। আর এই দেখো এখন এখানে মাপঝোক হচ্ছে ডাল আর চালটা। গতকাল তোমাদের গোবিন্দভোগের চাল তো আমি মানে ওখানে দোকানে গেছিলাম, তোমাদের দেখাইনি মানে এনেছি সেটাই। এদিকে মুগ ডাল, আর এই যে দেখো চাটনিটা বেশ সুন্দর করেছে, কুল দিয়ে ভালোই লাগে চাটনি। আর পায়েসের মধ্যে আমরা যখনই চাল দিই ধুয়ে দিই না, চালটা ভালো করে মুছে ঘি মাখিয়ে নিলাম, এবার এটা পায়েসে দিয়ে দেবো। যে আলুগুলো সেদ্ধ করা হয়েছে, এই যে খোসা ছাড়ানো হবে, এটার মধ্যে দুধটা ফুটিয়ে নামিয়ে নিলাম, নামিয়ে আমি এটার মধ্যে কিছুটা দুধ ঘন করে জাল দিয়ে রেখে দিলাম, এলাচিগুলো। তোমাদের বললাম না মাও হেল্প করছে, মা ওইদিকে আরেকটা ইন্ডাকশানেও ভাজা টাজাগুলো করছে, আর এইদিকে পায়েস তো আমার হয়েই যাচ্ছে, অনেকটা সময় লাগছে পায়েস করতে। দেখো এবার ওই যে চালটা একটু মাখিয়ে দিয়ে দিলাম। আর পায়েসটা করব গুড় দিয়ে পায়েস করলে মার কাছ থেকে শেখা আছে, আগে একটু মনা চিনি দিয়ে নিবি, অনেক সময় অনেক গুড়ে না দুধ কেটে যায়, চিনিটা দিয়ে আগে নিলে আর তোমার দুধটা কাটে না। আর এই দেখো এখানে সবজিও কাটা হয়ে গেছে। আর এই যে হ্যাঁ তুমি তাহলে বেরিয়ে যাও। ওই যে পান লেবু টেবু সব এক জায়গায় ছুঁয়ে গেছি, তুলসীর মন্দিরে, আর গোটা গোটা তুলসী পাতা সব ভোগে দিয়ে দিও। দুধে কোনো সময় গুড় দিলে তার আগে একটু চিনি দিয়ে নিতে হয়, নাহলে না দুধটা কেটে যাওয়ার ভয় থাকে। আমি গুড় দিয়ে পায়েসটা করবো, এই যে এই গুড়টাই দেবো, কিন্তু তার আগে একটু চিনি দিয়ে নিলাম। এখানে ঘন করে দুধ জাল দিয়ে রেখেছি, এই গুড়টা দিয়ে দেবো। অনেকটা গুড় তো জানি না,
বেশি মিষ্টি হবে না। আমাদের বাড়িতে ঘরোয়া কিছু হলে না, মানে কম হোক বেশি হোক, আমি আর ভিডিওগুলো একটু বড় হয়ে যায়। কেন বলো তো, মনে কি এটা বাদ দেবো না, ওটা বাদ দেবো না, এরকমই মনে হয়। আর এখানে দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এইটা দিয়ে আমি ভুনা খিচুড়িটা বসাবো। সব কিছু পরিমাণ মতো মেখে নিলাম। আর ভাজা হয়ে গেছে, লাবড়ার তরকারি হয়ে গেছে। অনেক কিছু ভিডিও করতে পেরেছি, অনেক কিছু করতে পারিনি। ছোট্ট ছোট আলুগুলো মা আবার খোসা ছাড়িয়ে নিচ্ছে। আর শাশুড়ি মা তো চলে গেল, তখন বললাম না বেরিয়ে যাও, শাশুড়ি মা চলে গেল। কোথায় গেল সেটা তোমাদের আমি বলছি। আজকে বাড়িতে একটা অনুষ্ঠান, সেখানে তার মধ্যে শাশুড়ি মা কেন চলে গেল। আর এইদিকে দেখো পায়েস হয়ে গেছে, আর একটুখানি সুজিও করে নিচ্ছি। এই দেখো সুজিটা ঘি দিয়ে ভেজে নিচ্ছি। আর সুজিটা না দুধ দিলাম না, আসলে কি হয়েছে বলো তো, ভুলেই গেছি। দুধটা আমি পুরোটাই পায়েসে দিয়ে দিয়েছি। আবার দুধ আনতে যাবে, তা ঘি দিয়েই সুন্দর করে একটু সুজিটা করলাম। সুজি হয়ে গেছে। আর এইদিকে লুচি করব। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ভোগের জন্য আয়োজন করা হচ্ছে, কিন্তু কার জন্য ভোগ তৈরি করছি সেটা কি বুঝতে পেরেছো? দাঁড়াও আমি ঠাকুর ঘরে যাই, তারপরেই তোমাদের বলবো কার জন্য ভোগ তৈরি হচ্ছে। এখানে ঠাকুরের এগুলো আপাতত হয়েছে। এই যে এখানে আছে 7 রকমের ভাজা, আলু, বেগুন, কুমড়ো, শাক, ভেন্ডি, পটল, উচ্ছে। এখানে পায়েস হয়ে গেছে, চাটনি, কুল আর জলপাই দিয়ে চাটনি, নিরামিষ তরকারি হয়ে গেছে। এখন ভোগের জন্য অন্নটা হবে, আর লুচি আর সুজিটা হবে। ঠাকুরের জন্য ভুনা খিচুড়িটা হয়ে গেছে। আর এই যে কড়ি দিয়ে তৈরি এই সেটটা তো আমি ঠাকুরের জন্য নামিয়ে নিয়েছি। দেখো, আর যেই বাটিগুলোর মধ্যে ঠাকুরের সমস্ত কিছু বেড়ে রেখেছি, ওটাও কড়ির মানে বাটি। আর এক একটা কি ভারী, দেখো আস্তে আস্তে আমার ভোগটা সাজানো হচ্ছে। এই দেখো ছড়িয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এবার এক সাইড মানে সাইডে সাইডে ভাজাগুলো। আর আমার ঘরে ভোগ দেওয়ার জন্য কিন্তু পাথরের থালা আছে। তা আমি বললাম ঠিক আছে, একঘেয়ে মানে ঠাকুর তো ওই পাথরের থালায় ভোগ মানে ঠাকুরকে নিবেদন করি, এখন একটু নতুনত্ব থালাই দিই। ভোগের ওপর 3টে কাঠি দিতে হয়, যেগুলো শাশুড়ি মা গুছিয়ে রেখে গেছে। আর পরমান্নর ওপরও দিতে হয়। কেন দিতে হয় সেটা শুনলে অনেকে হাসবে, কিন্তু এটাই নিয়ম, এগুলো দিতে হয়। ঠাকুর ঘরে কিছুটা জোগাড় করে এখনও মানে পুজো দিতে বসিনি, চলে আসলাম মাকে একটু এগুলো গুছিয়ে দিচ্ছি। কেননা বড় ওভেন সিলিন্ডারটা জ্বালাতে হবে, তাহলে মার ওই রান্নাগুলো ঝটপট হয়ে যাবে। ওই ছোট ওভেনে অনেকটা সময় লাগে। আর এদিকে ভোগের যখন সব কিছু হয়ে গেছে, আমিও গিয়ে 12টার মধ্যে পুজো দিতে বসে যাব। ওইদিকে ভোগের সব কিছু হয়ে গেছে। এবার মা এখানে যা যা প্রসাদ হিসাবে করা হবে সেগুলো করবে। মা না আসলে আজকে অসুবিধা হতো। শাশুড়ি মাও কিছুটা গুছিয়ে দিয়ে গেছে মাসি শাশুড়ি বাড়ি। মাসি শাশুড়ি বাড়ি প্রত্যেক বছর আমার শাশুড়ি মা এই দিনে বাড়ি থাকে না। হ্যাঁ ধরাচ্ছে। তা মা এখন এই যে এখানে বসবে রান্না করতে। মা সব গুছানো আছে, এবার বসিয়ে দিলে হয়ে যাবে। আর এখন বাজে 11টা 40, তার মধ্যে ভোগেরও সব কিছু হয়ে গেছে। এবার ফল টল বানিয়ে ঠাকুরকে দেওয়া হবে। এতক্ষণে আলুর দমটাও হয়ে যেত, বলো? হ্যাঁ হয়ে যেত। আমাদের বড় ওভেনটা জ্বলছে না, ওটা বাপের বাড়ির ওভেন ছিল। আমার বাড়ির ওভেন দিদি বাড়ি, সে দিদির পুজোর দিন নিয়েছে। মা এখন এই যে এখানে এই যে আলুর দমটা বসিয়েছে, দিদি বলছে নিয়ে আসছে ওভেনটা, কারণ অন্যান্য ওগুলো রান্না করতে গেলে অসুবিধা হবে। একদম নাতিদের জন্য ইয়ামি ইয়ামি করে আলুর দম তৈরি করছে। সুন্দর হয়েছে কালারটা না? হ্যাঁ। সমস্যা বলো তো, কালকে দিদিকে বলেছিলাম যে তুই গ্যাস ওভেনটা নিয়ে আয়। বাপের বাড়িটা আনা হয়েছে আর রেগুলেটরটা খারাপ হয়ে গেছে, কষ্ট হলো। ছেলে আবার দিদির ছেলে স্টোভটা নিয়ে এসছে। কি অবস্থা জানি, মামিদেরটা দিয়া হয়ে যাচ্ছে। তো মা কখন আসবে? মা চলে আসবে পুজো দিয়ে, বললাম আমি জল ঢালতে বললো, জল ঢেলে দেবো। তাহলে এখন খাক, আর যাইতে হবে না। স্নান করে জল ফল ঢালবো। ও শিবের তো জল ঢালে করেছে। তা প্রসাদ জল ও বাবা চলে আসিস। চলে ঠিক আছে।
এই যে ইয়ামি ইয়ামি আলুর দম। আর ঘি দেখো, ওই যে একটা ঘি আছে ওইখানটা রেখে দাও। এইটুকু গ্যাবি রাখো। হ্যাঁ নামিয়ে দাও, এইটুকু গ্যাবি রেখে দাও। কিসের মধ্যে দাঁড়াও। লাবড়ার তরকারি। ওদিকে মা তো রান্না করছে দেখলে, আলুর দম, তারপরে হচ্ছে লাবড়ার তরকারি। তা আমি এই যে ফল বানিয়ে তারপরে সত্যনারায়ণের পাঁচালিটা পরে পুজোটা দিয়ে নেব। বাবা বটি দিয়ে ফলটা বানিয়ে তারপরে আরতি করব। ভোগ টোগ তো সব হয়ে গেছে, ফলটা বানিয়ে পুজোটা দিয়ে নিই। আর ওদিকে মা বাইরের প্রসাদের জন্য সব করছে। 12টার মধ্যে আমার ভোগ সাজানো হয়ে যাবে। তোমাদের তো গতকাল সন্ধ্যা থেকে ভিডিওটা দেখিয়েই যাচ্ছি, কিন্তু কি কারণে এত কিছু রান্না বান্না ভোগের আয়োজন হয়েছে, কোন ঠাকুরের জন্য, চলো দেখবে। চলো, আজকে আমার গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুর দেবের 13ই ফাল্গুনে যাদবপুর আশ্রমে উৎসব হয়, কৈবল্য ধাম। আর কৈবল্যনাথ ঠাকুর এই দেখো, তা সেখানে গুরুদেবের জন্য এইটুকু জোগাড় করতে পেরেছি। সিন্নিটা তো লাগবেই, পূর্ণিমা মানে যেহেতু আজকে ওনার প্রিয় প্রসাদ পরমান্ন। এখানে জলের মধ্যে কর্পূর মধু মিশিয়ে দিয়েছি। এখানে আছে চাটনি, লাবড়ার তরকারি, দই, মিষ্টি, লুচি, সুজি, ফল, সব রকমের ভাজা, আর ভুনা খিচুড়ি যেটাকে বলে মুগ ডাল আর গোবিন্দভোগের চাল দিয়ে, খিলি পান, দাঁত খোঁচানোর কাঠি, আর এই হচ্ছে লেবু। ঠাকুরের জন্য অল্প করে লাবড়ার তরকারি করা হয়েছে, বড় কড়াইতে যেটা করা হলো। তো নারায়ণের পাঁচালিটা পরে নেব, আর ওই ছোবা ধুনা ঠোনা এই দেখো। ঠিক আছে, ঠিক আছে, একদম সুন্দর হয়েছে। মা ব্যস্ত আছে, ওইদিকে রান্না না করলে প্রসাদ বোন দিদি টিদি আসবে সব। ঠিক আছে, আমি পুজোটা করে মানে ভাইয়ের বউ মাকে, ভাইয়ের বউ বোন দিদি ওদের বলেছিলাম, কিন্তু মাকে আসার কথা বলিনি। মা তাই দুঃখ করছিল, বলে তুই সবাইকে আসার কথা বললি, আমাকে তো বললি না। আমি যে তোমার দোকান নিয়ে ব্যস্ততা, তা ঠাকুরেরও মনে ইচ্ছা মা আজকে দোকান ছুটি করে এখানেই চলে এসে এখানেই জোগাড় করে দিচ্ছে। মা ফোন করে না দিলে এতক্ষণে ঠাকুরেরটা করতে করতে কি বলতো বাইরের প্রসাদের জন্য আর জোগাড় করতে পারি না। আমার আসনটা কোথায়? শাশুড়ি মা আর আমার মা দুজনে কিন্তু বসে যদি কীর্তন শুরু করতো অনেকক্ষণ করতে পারতো, কিন্তু আমার মা তো ওইদিকে জোগাড় করছে, আর শাশুড়ি মা তো বেরিয়ে গেছে। তোমাদের তো বললাম মাসি শাশুড়ির বাড়ি আজকে বেশ বড় করে উৎসব। আজকের দিনে শাশুড়ি মা প্রত্যেক বছর মাসি শাশুড়ি বাড়ি চলে যায়, এই ঠাকুরেরই উৎসব। তা আমার বিয়ের আগের থেকেই আমার মাসি শাশুড়ি বাড়ি এই পুজো হতো, তখন মানে এই বাড়ির সবাই ওখানে যেত। তারপর যখন থেকে আমি এই দীক্ষা নিলাম, আমি আর আমাদেরও, তারপরেও আমি কয়েক বছর গেছি, তারপরে আর যাওয়া হয়নি। তখন মনে হয় যে ঠাকুরকে আমি ঘরেই কিছু নিবেদন করে। ভাইয়ের মেয়েটার কালকে আবার এক্সাম, ও এসেছে, আর ভাইয়ের বউ এসেছে, সবাইকেই দেখাবো। সব গল্পগুজব হচ্ছে। এই যে আমাদের মামন এখানে দাঁড়িয়ে আছে, মামনিও আছে, সবাইকে দেখাবো। মামনি একেবারে স্নান টান করে মাথাটাতে বসে ঠাকুর করে পড়ে আসবে। আর এখন আমি এখানে পাঁচালিটা পড়ে নিচ্ছি। সিন্ধুপুত্রী সরস্বতী শিবাতি সন্ধ্যা নক্ষত্র চন্দ্র সূর্যরাত্রি দিবা। এটা কি হচ্ছে এখন? এটা খিচুড়ি হবে এখন। আর আলুর দম হয়ে গেছে, লাবড়ার তরকারি হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে, সব হয়ে গেছে।
তুমি ঘুরঘুর করছো কেন? সকাল থেকেই ঠাকুরের গান বাজানো হয়েছিল আমার মোবাইল দিয়ে, মার মোবাইল দিয়ে। কি ভালো লাগছে আজকে কাজ করতে করতে ঠাকুরের এই গানগুলো। আর ছোটোবেলা তো সেই আশ্রমে চলে যেতাম মামা মাসি এদের সাথে। আমার মামা বাড়িও কিন্তু এই গুরুদেবের দীক্ষা। ভরে গেছে, দেখি মা কি করে। মা খিচুড়ি ফোড়ন দেবে, ওর মধ্যে খিচুড়ি হবে। আর হয়ে গেছে লাবড়ার তরকারি, চাটনি, আলুর দম, পোলাও তো করতে হবে না মা? একটুখানি করবো, ওই জায়গায় করে নিই। হ্যাঁ অল্প একটু বা এই কড়াইতেও হয়ে এই যাবে। কড়াইটা ভালো হবে, হ্যাঁ, এটা মাপ দিয়ে নিই। নাতিদের জন্য পোলাও করবে। এর আগে বাবা এসে মানে আমার শ্বশুরমশাই, যেহেতু বাবা খালি গায়ে ছিল, আমি আর তোমাদের শেয়ার করতে পারলাম না বাবাকে, কেননা খালি গায়ে। আর ও কি দিল বলো তো, ভোগ দর্শন করতে গেলে কিন্তু দক্ষিণা দিতে হয়, ওই জন্য ওখানে ও প্রণাম করলো। আর এই যে এখানে মা খিচুড়িটা হয়ে গেছে। আর বললাম না আলুর দমটা আর তরকারিটা না ঢাকা হয়নি, কারণ মা ওখানেই ছিল, কাছেই রয়েছে, আর আমি ওইদিকে ব্যস্ত ছিলাম। আর দিদি আর ইনকোটা কারে লস্যি দিছিস? জানি না কি করবে। আরে এই যে গুরু বোন এসেছে। ভালো আছো? হ্যাঁ এই যে মাসি, তোর মাসি এসছে। সবাই ভালো আছে? তোর মাসি আজকে আবার একটা ফ্রক পরেছে মো। হ্যাঁ ভালো লাগছে। কই বোন আসবি? বোন আর দিদি ও একেবারে কলা পাতাটা তুলে নে দাঁড়া। ও পুজো দেওয়া হয়ে গেছে? বোন এসে হাত পা ধুয়ে তো ঠাকুর ঘরে প্রণাম করতে ঢুকলো। তারপরে মা লক্ষ্মীকে দেখে বললো, দিদি ভালো করে তুই একটা ব্লাউজের পিস দিস, আমি আরে রাধা ফ্রক কৃষ্ণ বানিয়ে দেবো। বোন এখন ফ্রক, তারপরে ব্লাউজ এগুলো অর্ডার নিচ্ছে, বানাচ্ছে। এগুলোর অর্ডার পাই, যে ফ্রক ব্লাউজ, তাই না? ওদের ওখানকার সব। এবার এসছে আমার গোপাল সোনা। আমার গোপাল নমস্কার করে হাতে করে দক্ষিণা নিয়ে এসেছে। আর মামুনি এখনো মাথায় শ্যাম্পু করছে, আসবে একটু পরে আসবে। ও স্নান টান করে টাকাটা আগে এখানে সবাই দর্শন করলো, কিন্তু আমি যে ভিডিও করবো সবার তো নারী যে ভোগ দর্শন করছে। ঠিক, এবার মামুনি এলো। বাড়ির বউ যা বাবা। যারা আমার প্রতিদিনের ব্লগ দেখো তারা তো জানোই, আমার ছেলে ডিসেম্বরে যে বিয়ে হয়েছে তার কিছুদিন পরেই কিন্তু আমি ছেলে আর বৌমাকে নিয়ে যাদবপুরে শ্রী শ্রী রাম ঠাকুরের আশ্রমে গেছি, এবং সেখান থেকে ওরা দীক্ষা নিয়েছে। তা ওরাও তো গুরুদেবের শিষ্য। আমার মা, বোন, দিদি, তারপরে ভাইয়ের বউ সবই হচ্ছে এই আমাদের গুরুদেবের শিষ্য। আর প্রত্যেক করেছে এটা ওইখান থেকে দিইনি, জোগাড় করে দিতে ঠিক পারবে, তাই না? এখন সময়, শরীরটাই ভালো হচ্ছে না, ভালো হয়ে যাক। আজকেও সাজানো আছে, আবার সেখানে চলে যাবে। কি হয়েছে? আজকে যদি আমার ছোটো ননদ বাড়িতে থাকতো ঠিক আসতো। ওরা এখন ভালো জায়গায় ঘুরছে, কুম্ভ মেলার থেকে অনেক জায়গায় যাবে, কাশী, বৈদ্যনাথ, অনেক জায়গায় যাবে। আর মাঝে মাঝে ওর ছেলে একটু করে ছবি ছাড়ছে, ওতেই দেখতে পাচ্ছি, কিন্তু আমার কাছে কোনো ভিডিও আসেনি। আসলে আমি তোমাদের শেয়ার করতাম। বাবা কি করে? রবিদার এখানে তো গাড়ি নেই। কাগজের প্লেটগুলো বের করি। বাবা এসেছিল বাজার থেকে, এসে স্নান করে ঠাকুর নমস্কার করলো। বাবাকে ভাইয়ের বউ গিয়ে নিচে খিচুড়ি আর এসে দিয়ে আসলো। এলো এবার আমি কাগজের প্লেট, পরে সবাইকে একটু শাল পাতা, ওই শোলার বাটিগুলো আছে, এখানে অনেক প্লেট আছে আমাদের, এই বিয়ের সময় আনা হয়েছিল। দেখ আমার মিঠু দিদি এখনো আসলো না, ওর নাকি ছুটি। শিল্পী, হ্যাঁ
তাহলে আমি খেয়ে যাচ্ছি কি তো বাবা ফোন করেছিল? যা ওই থালাতে কোনটা খাবি ওই প্রসাদটা তুলে নে, যেটা খাস একটা তুলে নে। হ্যাঁ হ্যাঁ আমি বসছি, যাও ওখানে, ওইখানেই বসবো। আবার টাইম আনবে কি খিচুড়ি? হ্যাঁ তাহলে বস, দাঁড়াও আমি দেখছি, তুমি এসে করো। যা একটু প্রসাদ মুখে দিলে দে। না না আমি বসছি ওখানে, কেউ যাইতে হবে না। বাবু এখানে বস, এটা মন দাও, খিচুড়ি যাক বোন চেয়ার সরা, তুই বসতে পারবি। এক গাটা দিয়ে অল্প একটু দাও। আগে খিচুড়ি খা। এ বাবু খিচুড়ি কেমন হয়েছে? এ পোলাও করেছে, কেন পোলাও ভালো হয়নি? কি খিচুড়ি ঠাকুমাই কি দিয়ে বললাম, ওই ভোগের থেকে একটু তুলে দিয়ে দেখছিস। দিদির ছেলেটা তখন আসলো আর পরে আসলো না। এই দেখো আমাদের 3 ছেলেকে মা খেতে দিচ্ছে। ভোগটা দর্শন করাটা ভাগ্যের দরকার। ও আমি কি দেখেছি, অভাগা সানগ্লাস পরে বসেছে। এই যে এ বসেছে, মামনিও বসেছে, এরা খাক। কেমন হয়েছে? হেভি হয়েছে। চার চোখ খিচুড়ির প্রশংসা হচ্ছে, তুমি তো এখানে। হ্যাঁ দেখিস সৈকতের হয়ে গেছে। পায়েস খেলি না? না আমি পায়েস খাই না। আমার হাতে তো খা। এখন ভালো হয়েছে। পোলাও কেমন হয়েছে? এই দেখো না, ওইটা আমি দেখাবোই না। খিচুড়িটা পায়েস দেয়, সাগরটা কি লাগাইছে দেখ। পায়েস দা এটা তো ভালো, একবার ঝোল দই খাচ্ছে। যে দিদি লাস্ট ট্রেন ধরে এসছে, ওই যে মা আর বাবা, আর মোটামুটি হয়ে গেছে। এবার প্রসাদটা পরে দেবো সবাইকে, আগে পেটে দিয়ে আনি। একটু পাশাপাশি সবাইকে একটু করে প্রসাদ দিয়ে আসি। করে ছোট বোন চলে গেল, আর এই যে সব যাবে এক জায়গায় সব দাঁড়িয়ে গল্প হচ্ছে। আর আমাদের রসগোল্লা আর ওর মা এখানে কিন্তু মিসিং। রসগোল্লারা গেছে মামা বাড়িতে, যার জন্য এখানে আসেনি। এখন দিদি আর মা রয়েছে। বোনও প্রসাদ নিয়ে চলে গেল, ভাইয়ের বউ ভাইয়ের ছেলের গাড়ি করে ওরাও চলে গেল। আর শাশুড়ি মায়ের জন্য একটু প্রসাদ, খিচুড়ি প্রসাদ ফ্রিজে রেখে দিই। মা আস্তে আস্তে রাত্র। আর এদিকে প্রসাদ দিয়ে আসলাম, হাঁপিয়ে গেছি দেখো, দিয়ে আসলাম। আবার এইদিকেও বাগড়ি আছে, তারপর আমার বাড়িতে ভাড়াটেরা, ওদেরও প্রসাদ দেবো। ওরা সব ডিউটিতে আছে, কে কখন আসবে। আর ব্লগটা শেষ করি বন্ধুরা। গতকাল সন্ধ্যেবেলা ব্লগটা শুরু করেছিলাম, বলেছিলাম বিশেষ কারণ এইটুকু ঘরোয়া একটু করলাম গুরুদেবের পুজোর উপলক্ষে। ঠিক আছে, রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার বোন, দিদি, ভাইয়ের বউ, মা সবই আমরা একই গুরুর শিষ্য। ঠিক আছে, টাটা।